আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আসি আমি তোমাদের সাথে তোমাদের রকুন ভাইয়া। পড়াশোনা করছি রুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমি তোমাদের বল অধ্যায় থেকে টপ 30টি এমসিকিউ সমাধান করাবো। যে 30টি এমসিকিউ বিগত বোর্ড পরীক্ষায় বারবার এসেছে। এই 30টি এমসিকিউ তোমরা সমাধান করতে পারলে বল অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় আর তোমাদের কোনো ভীতি কাজ করবে না। চলো খাতা কলম নিয়ে বসে পড়ো, দেখি তুমি এই 30টি এমসিকিউর মধ্যে কয়টি নিজে থেকে সমাধান করতে পারো। চলো আমরা প্রথম এমসিকিউ চলে যাই। প্রথম এমসিকিউ আছে, একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে এলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? আমরা ভরবেগের শক্তির সংরক্ষণশীলতা থেকে কি জানি? আমরা এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি। এম এর মান কত দেওয়া আছে আমাদের এখানে? এম এর মান দেওয়া আছে 6 আর কেজি। ভির মান কি আছে? ভির মান আমাদেরকে বার করতে হবে পশ্চাৎ বেগ। তা ছোট এম এর মান কত দেওয়া আছে? তোমার গুলির ভর 10 গ্রাম আছে, গ্রামকে কেজিতে রূপান্তর করলে 1000 দ্বারা ভাগ করতে হবে। কিন্তু ভির মান কত দেওয়া আছে? 300, তাই না? তাহলে আমাদের এখানে ভির সমান কত আসে? বার করো সবাই। আমাদের আসে ভি সমান, সবাই ক্যালকুলেশন করো, 1000 ইন্টু 300 ভাগ 6, 0.5 মিটার পার সেকেন্ড। 0.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার ক নম্বরটা, বুঝছো? পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন আছে কি, 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 50 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে গতিশীল। তার মানে কি বলছে? আমরা এখান থেকে একটা বস্তু আর এটা বস্তু, দুটা বস্তু, এটা এদিকে গতিশীল, এটা এদিকে কি গতিশীল। বলছে কি একটা 4 কেজি আর একটা কি 6 কেজি, 6 কেজি যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 50 মিটার। তাহলে এটা কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা কি 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। একই দিকে গতিশীল, তারা একই দিকে যাচ্ছে। ধাক্কা খাওয়ার পর বস্তু দুটি যুক্ত অবস্থায় চলতে থাকলো। কিছুক্ষণ সময় পর বস্তু দুটো ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে মিলিত অবস্থায় চলতেছে। তার মানে এদের মিলিত বেগ কি? ভি। তাহলে তোমরা ভরবেগের সংরক্ষণশীলতা থেকে কি জানো? আমরা এই সূত্র জানি কি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু কি m1 প্লাস m2 ইন্টু ভি, মিলিত বেগের সূত্র। এখানে সব কিছুর মান দেওয়া আছে, তোমরা বসাবা আর এখান থেকে ভির মান বের করবা। দেখো কি আসে, m1 4 ইন্টু, যেহেতু একই দিকে এখানে কিন্তু প্লাস মাইনাস হবে না, প্লাস হবে সবসময়, কারণ একই দিকে হচ্ছে। 4 ইন্টু v1 এর মান 10 প্লাস m2 এর মান কত? 6 ইন্টু v2 u2 এর মান 50 আর m1 প্লাস m2 4 আর 6 যোগ করলে হয় 10 ইন্টু ভি। এখানে ভির মান কত আসে? দেখো ভির মান ক্যালকুলেশন করো তোমরা। এখানে 40 প্লাস 300 ভাগ 10। দেখ ভিটুর মান কত আসে তোমাদের? এখানে মান ভির মান আসে 34 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? ঘ নম্বর। ঠিক আছে, কার কার ঘ নম্বর এসেছে? তারপরে দেখো আমাদের পরের কোশ্চেন, যে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 5 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলে বন্দুকটি 2 মিটার পার সেকেন্ড পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, গুলির শেষ বেগ কত? এটা অবশ্যই তোমরা পারবা। আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র বললাম কি, এম ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম ভি। এখান থেকে সব কিছু দেওয়া আছে। দেখো 1 কেজি ভরের একটি বন্দুক, বন্দুকের কথা বলছে, তার মানে এটা ক্যাপিটাল এম। বন্দুক থেকে 5 গ্রাম, তাহলে এটা স্মল এম। ভরে একটি গুলি বের হলো, তাহলে বন্দুকটি 2 মিটার পশ্চাৎ বেগ প্রাপ্ত হয়। তার পশ্চাৎ বেগ প্রাপ্ত হলে এটা কি? ভি, ক্যাপিটাল ভি প্রাপ্ত হলো। গুলির শেষ বেগ কত? তার মানে আমাদের স্মল ভি, এটা বের করতে বলছে যে এটা সমান সমান কত, বুঝছো? তাহলে এম এর মান সবকিছু বসাও। এম এর মান দেওয়া আছে 1 কেজি, ভির মান দেওয়া আছে কত? 2 পশ্চাৎ বেগ প্রাপ্ত হলো, তাহলে মাইনাস তো থাকবেই। পশ্চাৎ বেগ মানে কি? মাইনাস। তাহলে মাইনাস দিতে পারি, এখানে মাইনাস আর এই মাইনাস কি কাটাকাটি চলে যায়, তা অতএব লেখার দরকার নেই আমাদের। তাহলে আমরা লিখতে পারি কি, তো ইজ ইকুয়াল টু এম এর মান কত দেওয়া আছে? 5 গ্রাম, গ্রামকে কেজিতে রূপান্তর করলে কি 1000 দ্বারা ভাগ, আর ভির মান আমাদের বার করতে হবে। তাহলে ভি কত আসে? দেখো এখানে আমাদের ভির মান কত আসে? 2000 ভাগ 5, 400 মিটার পার সেকেন্ড। ভির মান আসে কি 400 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার ঘ নম্বরটা। তারপরে দেখো আমরা কোনটা শুরু করে দেব।
এটা 4 নম্বর এমসিকিউ আসলাম। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে কোনটা মুখ্য ভূমিকা রাখে সবাই বলো। ভর, ওজন, ঘর্ষণ না গতি? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? অবশ্যই ঘর্ষণ। যে রাস্তায় ঘর্ষণ ভালো হবে সেই রাস্তায় কি তুমি নিরাপদে চলাচল করতে পারবা। আর যে রাস্তায় ঘর্ষণ কম থাকবে, বিশেষ করে বৃষ্টির পরে রাস্তা যখন পিচ্ছিল হয়ে যায় তখন কি চলতে আমাদের কি সমস্যা হয় না? হয়। সেই জন্যে ঘর্ষণ আমাদের নিরাপদ চলাচলের জন্য মুখ্য ভূমিকা রাখে, বুঝছো? এখন পরবর্তীতে আমরা যাই যে কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে? এর ভরবেগের পরিবর্তন কিরূপ হবে বলো। আমরা ভরবেগ সমান কি জানি? পি ইজ ইকুয়াল টু mv। তাহলে এখানে বলছে কি নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তিত হয়ে দ্বিগুণ হলে এর ভরবেগের পরিবর্তন কি হবে? বেগের মান পরিবর্তন যদি দ্বিগুণ হয় তাহলে ভরবেগ অবশ্যই কি হবে? পি প্রপোর্শনাল টু ভি না? ভি যদি দ্বিগুণ হয় তাহলে ভরবেগও কি হবে? দ্বিগুণ হবে। বুঝতে পারছো? তার পরবর্তীতে আমাদের 6 নম্বর এমসিকিউ যে 5 কেজি ভরের একটি বস্তুর উপর 750 নিউটন বল 0.60 সেকেন্ড সময়ব্যাপী কাজ করে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত হবে? দেখো এটা রাজশাহীতে একটা কলেজে আসছে। তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন চাইছে। আমরা ভরবেগের পরিবর্তন কি জানি? পি ইজ ইকুয়াল টু কি এফ টি পড়ছি সবাই অবশ্যই। তাহলে এখানে কি বলছে 5 কেজি ভরের একটি বস্তুর উপর এত নিউটন বল 4 সেকেন্ড ব্যাপী কাজ করে। এখানে আলটিমেটলি এটার কাজ লাগবে না, এফ টি। তাহলে এফ কত আছে? 750, আর টির মান কত আছে দেখো 0.4 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? কত আসে বলো, ক্যালকুলেশন করো। 750 গুণ 0.4, 300 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বুঝছো আমাদের অ্যান্সার কত প্রথমটা। তার পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসি। ভরবেগ সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ভরবেগ সময়ের ঢাল কি নির্দেশ করে? ভরবেগ কি? এখানে পি ভরবেগ, আর হচ্ছে সময় এখানে কি টি, তাই না? ভরবেগ সময়ের ঢাল বলছে। ঢাল কি জানি আমরা? ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন, এটা কি ঢাল। ওয়াই অক্ষ বরাবর কি আছে আমাদের? পি, আর নিচে আছে কি সময়, এক্স অক্ষ বরাবর টি। তাহলে পি ইজ ইকুয়াল আমরা কি জানি? এম ভি, তাই না? ভরবেগ, তাহলে নিচে কি টি, তাহলে এম ভি বাই টি। তাহলে এম ইন্টু ভি বাই টি মানে বেগের পরিবর্তনকে আমরা কি জানি? ত্বরণ। তাহলে এম এ, তাহলে এম এ সমান কি লেখা যায়? বল লেখা যায় না? তাহলে আমরা এফ লিখতে পারি। তাহলে বল, তাহলে কি ভরবেগ সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বল নির্দেশ করে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তার পরবর্তীতে যাই আমরা 8 নম্বর। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি? ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? পি ইজ ইকুয়াল টু ভরবেগ পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের কি? দেখো ভরবেগের পরিবর্তনের হার তারপর প্রযুক্ত বলের ভরবেগের পরিবর্তন বলছে। হার বলতে কি বোঝায়? সময় দ্বারা কি করা লাগবে? ভাগ করতে হবে, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তনের হার তাহলে পি বাই টি। পি সমান এখন আমরা কি বললাম? এম ভি বাই টি। তাহলে এম পড়ে থাকলো, ভি বাই টি সমান আমরা কি লিখতে পারি? ত্বরণ এম এ, তাই না? পি ইজ ইকুয়াল টু প্রযুক্ত বলের, তাহলে পি ইজ ইকুয়াল টু এম এ ইজ ইকুয়াল টু এফ। তাহলে আমরা কি লিখতে পারি? পি প্রপোর্শনাল টু কি? এফ, তাই না? তাহলে কি হবে? কোনটা হবে বলো? প্রযুক্ত বলের সমানুপাতিক, গ নম্বরটা। দেখছো, গ নম্বরটা হবে। তারপরও অ্যান্সারে আসি। পরে কোশ্চেন দেখো 9 নম্বর কি বলছে আমাদের? 9.1 গুণ 10⁻31 কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর এত সেকেন্ড ধরে ক্রিয়া করলে এই সময় শেষ ইলেকট্রনের বেগ কত হবে? শেষ ইলেকট্রনের বেগ কত হবে, তাই না? এটা তোমরা নিজেরা করবা। দেখো পি ইজ ইকুয়াল টু কি আমরা জানি? এফ টি। কিছু আগে বললাম না ভরবেগের পরিবর্তন কি? বলা সময়ের গুণফল। তাহলে পি সমান কি আমরা জানি? এম ভি ইজ ইকুয়াল টু এফ আর টি, তাই না? এখানে দেখো এম এর মান কি দেওয়াই আছে, এম। ভির মান তোমার বাড়ি করতে বলছে, ভি সমান কত? আর এফ টি, এফ এর মান দেওয়া আছে এখানে। দেখো এটা কি এফ দেওয়া আছে, এখানে কি টি দেওয়া আছে। জাস্ট সূত্রে বসাবা আর ভির মান বার করবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা নিজেরা করবা।
তারপর 10 নম্বর দেখো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 2 সেকেন্ড যাবত এত নিউটন বল প্রয়োগ করলে বেগ কি পরিমাণ বৃদ্ধি করে, তাই না? বেগ কি পরিমাণ বৃদ্ধি করে, তার মানে আসলে তোমাকে বেগ বের করতে বলছে। আমরা কি জানি, p = f × t, তাই না? mv = কি জানলাম, ft। আগের সূত্র, আগের এমসিকিউ করতে যে সূত্র লাগবে ওইটাই। তাহলে দেখো এখানে m এর মান কত দেওয়া আছে, 100 × v, আর বলের মান কত দেওয়া আছে, 200। সময় কত দেওয়া আছে দেখো, t এর মান 2 সেকেন্ড। তাহলে এখানে আমরা এটা কাটলে 2 পাচ্ছে, 2 দিয়ে 4, অর্থাৎ ভির মান কত হবে, 4 মিটার/সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে ভির মান কত হবে, 4 মিটার/সেকেন্ড। চলো পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের পরবর্তী কোশ্চেন আছে, দেখো বলের মাত্রা কোনটি। বলের মাত্রা কোনটি, এটা অবশ্যই তোমাদের সবার জানার কথা। বলো কত হবে, F = কি জানি আমরা, ma, তাই না? তাহলে m এর মাত্রা আর ত্বরণের মাত্রা তো তোমরা জানো, আর বিস্তারিতভাবে করতেছি না, ত্বরণের মাত্রা তো জানোই। এটা m, ত্বরণের মাত্রা কি জানো, LT × 2, জানো না? অবশ্যই জানো। নেক্সট আর একটা ভিডিও যেটা দিয়েছিলাম আগে, ওটাতে ব্যাখ্যা করছিলাম কীভাবে আসে, mLT × 2। তাহলে অ্যান্সার হবে খ নম্বরটা। তার পরবর্তী কোশ্চেনে চলো, যে 12 নম্বর কি দেখা আছে দেখো, 20 কেজি ভরের একটি কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে আর কি বলছে। 20 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ কত হবে। আর এটা তো ইজি, আমরা জানি কি, F = ma। বলো কত হবে অ্যান্সার। এফ এর মান কত দেওয়া আছে দেখো, 20। m এর মান কত দেওয়া আছে, 20 × a, এর মান কত আসবে, এর মান তো আসবে 1, তাই না? এর মান 1 মিটার/সেকেন্ড²। তার পরবর্তী দেখো, বলের একক নিউটনের সমতুল্য একক কোনটি। বলের একক নিউটনের সমতুল্য একক কোনটি। বলের একক কি, নিউটন না? F = কি আমরা জানি, ma। এটা একটা একক কি, একটা একক নিউটন, তাই না? বা নিউটন সমতুল্য কোনটা হবে দেখো, এককের কথা বলছে। ma একক কি, কেজি, আর এর একক কি, মিটার/সেকেন্ড²। তাহলে নিউটন = কি লেখা যায়, আমরা n = এটা লিখতে পারি না? তাহলে কেজি মিটার/সেকেন্ড²। তাহলে আমরা কোনটা লিখতে পারতেছি, খ নম্বরটা। ঠিক আছে। তার পরবর্তীতে দেখো কোশ্চেন, স্থির অবস্থা থেকে শুরু করে 10 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার দ্রুত অতিক্রম করাতে 20 নিউটন বল দিতে হয়েছে, বস্তুটিতে ভর কত। হ্যাঁ, ভর কত বলছে না? তাহলে এখানে আবার ওই আগের সূত্র, আমরা কি লিখতে পারি, F = ma, তাই না? তাহলে এখানে m এর মান a কি লিখতে পারি, v - u/t, তাই না? এখানে বার করতে বলছে কি, ভর কত, m এর মান বার করতে বলছে। f এর মান তো দেওয়াই আছে আমাদের, f এর মান কত দেওয়া আছে, 20। তাহলে 20 দেওয়া আছে না, আমরা লিখতে পারি কি, 20 = m × v - u। স্থির অবস্থা, তার মানে আসবে কি, 0। এটা কত, 0। তাহলে ভির মান কত দেওয়া আছে, ভি, ভি দ্রুত অতিক্রম করতে এত নিউটন, ভি এত দূরত্ব অতিক্রম করতে। তাহলে আমাদের v/t, এখানে আমাদের কি লিখবে, এর মান লিখবে, তাই না? আমরা এর মান এভাবে না বের করতে, এভাবে বের করতে পারি। ওয়েট, এখান থেকে আমরা যদি বের করি, দেখো v = u + at, তাই না? u এর মান কি, 0। তাহলে ভির মান আমরা কিভাবে করতে পারি, এখানে ভির মান তো দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, ভির মান তো দেওয়া নাই, v = at। এখানে আমাদের সরণ দেওয়া আছে, তাহলে এখানে আমরা বার করতে পারি অন্য সূত্র থেকে। দেখো এটাও যদি না হয়, তাহলে আমরা এখানে বার করতে পারি এখান থেকে। দেখো s = ut + ½ at²। দেখো এখানে আদিবেগ যেহেতু 0 ছিল, তাহলে এটা পুরোটাই কি, 0। তাহলে ½ at², s এর মান দেওয়া আছে আমাদের কত, 100, = ½ × a × t এর মান কত দেওয়া আছে দেখো, 10, 10 এর উপর স্কয়ার করলে 100। তাহলে এর মান কত আসে আমাদের, 100/50, 2। এর মান কত আসে আমাদের, 2 আসতেছে। তাহলে এর মান কত, 2। এখানে যদি 2 বসাই, তাহলে আমাদের m এর মান কত আসবে, এখানে দেখো m এর মান কত আসবে। তাহলে m = কি, 10 কেজি। বুঝতে পারছো সবাই, m এর মান একদম ইজি, যেটা চাইছে সেটা বার করতে যা লাগবে আমরা
এখানে এ লাগলো, এ বার করে নিলাম, এ বার করে এখানে বসালাম, বুঝছো? একদম ইজি। তার পরবর্তী দেখো, দুটি বস্তুর প্রত্যেকটির ভর দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের পরিবর্তন কত হবে? দুটি বস্তুর প্রত্যেকটির ভর দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে বলের পরিবর্তন। ভর দ্বিগুণ, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ, তার মানে অবশ্যই এটা দুটি বস্তুর মধ্যে কি মহাকর্ষ বলের কথা বলছে। এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে এম এম বাই কে আর স্কোয়ার জানি না, টু বাই আর স্কোয়ার, এটা তো জানি, তাই না? তাহলে এখানে বলছে কি প্রত্যেকটি ভর দ্বিগুণ করলে, প্রত্যেকটা ভর যদি দ্বিগুণ করো, এটা ভর দ্বিগুণ করলে কত হবে? এটার ভর দ্বিগুণ করলে এটাও দ্বিগুণ করলে, তাহলে 4 জি এম এম বাই কে, জি এম এম। তারপরে এখানে কি আসলো? মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছে, দূরত্ব দ্বিগুণ করলে 2 এর উপর স্কোয়ার করলে হয় 4 আর স্কোয়ার না 2, 2 আর হলে স্কোয়ার দিলে 4 আর স্কোয়ার, 4 4 কাটিয়ে গেল। তাহলে আলটিমেটলি কি আসলো? এই যে এফ প্রাইম আর এই যে এফ, ওইটা আলটিমেটলি ওই একই সূত্রে ফিরে আসলো না? আলটিমেটলি তো একই সূত্রে ফিরে আসলো, ওই সেম। তো সেম যদি হয় তাহলে কি কোনো পরিবর্তন হয়েছে? দ্বিগুণের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে পরিবর্তিত হবে, বলের পরিবর্তন হবে 1 গুণ, কোনো পরিবর্তনে হবে না, বুঝতে পারছো? বলের পরিবর্তন হবে 1 গুণ। তার পরবর্তীতে দেখো আমাদের কোশ্চেন 16 নম্বর, একটি সরল দোলকের বিষুবীয় অঞ্চল থেকে নিচের কোন অবস্থানে নিয়ে গেলে দোলকটি সবচেয়ে ধীরে দুলবে? ধীরে দুলবে বলছে, তাই না? এখন তোমাদের পৃথিবী দেখো, পৃথিবী কিন্তু এরকম, তাই না? এটা কি মেরু, এটা কি বিষুবীয়, তাই না? বলছে কি একটি সরল দোলকের বিষুবীয় অঞ্চল থেকে নিচের কোন অবস্থানে নিয়ে গেলে দোলকটি সবচেয়ে ধীরে দুলবে? ধীরে দুলবে মানে কি? আমরা টি ইজ ইকুয়াল টু কি জানি, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই কি জি, তাই না? তাহলে টি প্রপোর্শনাল টু রুট ওভার 1 বাই জি, তাই না? তাহলে আর ধীরে দুলাম বলতে কি বুঝাচ্ছে? ধীরে দুলবে, তার মানে ধীরে যদি দুলতে হয় তাহলে এটার মান সবচেয়ে কি, তুলকের মান কি, পর্যায়কালের মান সবচেয়ে বেশি হতে হবে। যদি টি ম্যাক্স হয়, টি যদি সর্বোচ্চ হয়, তাহলে কি ধীরে। কেন? একটা ঘড়ি কাটা ঘুরে যত আস্তে আস্তে ঘুরবে, অথবা কি বলছে দোলক বিষুবীয় অঞ্চলে দোলক, তাহলে একটা যত যাতে আসতে যত বেশি টাইম লাগবে সেটা কি তত ধীরে দুলবে। আর যদি বেশি সময় লাগে, তাড়াতাড়ি সময় লাগে, একটা দোলক এখান থেকে দুলছে, এখানে যাইতে আসতে যার বেশি সময় লাগবে যাওয়া আসা করতে, একবার যাইতে একবার আসতে, সরি একবার যাইতে এবং একবার আসতে যাদের বেশি সময় লাগবে সেটাই কি ধীরে দুলবে। আর যার তাড়াতাড়ি সময় লাগবে তাড়াতাড়ি যাবে, ওটা কি দ্রুত, দ্রুত সময় লাগলে কি ওটা দ্রুত চলবে, বুঝছো? যত কম সময় লাগবে সেটা কি তত দ্রুত চলবে। সেজন্য আমরা কি বলতে পারি, যার পর্যায়কাল বেশি হবে সে কি ধীরে দুলবে। তাহলে এখন টি ম্যাক্স যদি হইতে যায়, টি যদি ম্যাক্স হইতে যায়, এখানে দেখো টি যদি সর্বোচ্চ হইতে যায়, তার মানে কি জি এর মান কি কম হতে হবে। যদি ব্যস্তানুপাতিক, জি যদি কমে তাহলে টি বাড়বে, তাহলে জি কম কোথায়? আমরা জি সমান সমান কি জানি, জিএম বাই আর স্কোয়ার, জানি না? এটা জানি। জি যদি মিনিমাম হতে হয় তাহলে আর কি হতে হবে, ম্যাক্সিমাম, তাই না? জি যদি মিনিমাম হতে চায় আর কি ম্যাক্সিমাম, কারণ দুটাই কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর ম্যাক্সিমাম কোথায় দেখো তো, এখানে আর বেশি, বিষুবীয় অঞ্চলে আর কি ম্যাক্সিমাম, এখানে কি আর মিনিমাম। যেহেতু পৃথিবীর আকৃতি এরকম, তাহলে এখানে আর এটা কি ম্যাক্সিমাম, যেখানে আর বেশি সেখানে কি জি কম, আর যেখানে জি কম সেখানে টি বেশি, আর যেখানে টি বেশি সেটা কি ধীরে চলবে। তাহলে কি করতে হবে, আর মান যেখানে বেশি, আর মান কোথায় বেশি, মেরুতে না বিষুবীয়তে বেশি, তাহলে মেরুতে হবে না। তাহলে চাঁদে হবে না, সমুদ্র তলে তাও হবে না, পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে কেন, এখানে আর মান কি বাড়বে না, আর প্লাস জিএম বাই আর প্লাস এইচ হবে, যখন উপরে পাহাড়ের উপরে তখন জিএম বাই আর প্লাস এইচ হবে না, আর প্লাস এইচ। তাহলে অবশ্যই এটাই নিচেরটা কি মান বড়, নিচেরটা যদি বড় হয় তাহলে জির মান কি কমবে, জির মান কমলে টি বড় হবে, টি বড় হলে কি ধীরে চলবে, অর্থাৎ পাহাড়ের উপরে হবে। বুঝতে পারছো তোমরা? তার পরবর্তীতে দেখো
আরেকটা এমসিকিউ আসছে কি পাহাড়ের উপরে পাহাড় আর একটা অপশন তো আছে এখানে, পাহাড়ের ওপর চাঁদে সমতলে সমতল তো নিচে, এটা হবে না। তার মানে আর প্লাস এর মান যত বেশি হবে, পাহাড়ের উপর বড় নাকি চাঁদের উপর বড়? অবশ্যই চাঁদ বড়, চাঁদের উপরে বড়, তাহলে পৃথিবী থেকে কি চাঁদ অনেক দূরে, তাহলে অবশ্যই কি চাঁদের জির মান কি হবে, চাঁদে নিয়ে গেলে জির মান কি হবে, কম হবে। জির মান কম হলে টি বাড়বে, আর টি বাড়লে কি ধীরে চলবে। আশা করি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার হবে কি গ নম্বর। পরবর্তীতে চলে যাই, আমাদের 17 নম্বর এমসিকিউ দেখো কি বলছে। 17 নম্বর এমসিকিউ বলছে 6.67 × 10⁴ কেজি ও এত কেজি ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব এত হলে এদের মধ্যবর্তী মহাকর্ষ বল কত? আমরা কিছুক্ষণ আগে মহাকর্ষ বলের সূত্র কি জানলাম, F = G/m/m/কি r², তাই না? এই সূত্র থেকে এটা করতে পারবো যে m1 এর মান, m এর মান দেওয়া আছে ক্যাপিটাল M, এটা আমাদের কি ক্যাপিটাল M, এটা পৃথিবীর, তাহলে এটা m দেওয়া আছে, আর এটা ছোট হাতের m দেওয়া আছে, বাই আর কি এটা আর দেওয়া আছে। তাহলে জির মান তো তোমরা জানো সময় 6.67 × 10⁻11, এটা তো জানোই। সব বসালেই একটা এফ এর মান পেয়ে যাবা। আশা করি তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবা। দেখো নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কিরূপ হবে? দূরত্ব দ্বিগুণ হলে এ প্রপোর্শনালটা কি r² না? এই সূত্র থেকে তো দেখলাম এ প্রপোর্শনালটা কি 1/r²। তাহলে বলছে কি দূরত্ব দ্বিগুণ হলে, দ্বিগুণ যদি হয় তাহলে 1/কি 2^² কি 4, তাহলে এরকম হবে না 1/4, তাহলে কি হবে 1/4 হবে। চলো পরবর্তী এমসিকিউ দেখে নেই। যদি পৃথিবীর ও চন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয় তবে মহাকর্ষীয় বল কি হবে? মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে 1/4 হবে। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। মহাকর্ষ ধ্রুবক জি এর একক নির্ণয় কোনটি? জি এর একক বলছে এখানে। আমরা আবার সূত্রটা লিখি, সূত্র থেকে এককে ফিরে আসি। দেখো F = G/m/m/r², তাই না? তাহলে দেখো এখানে বল জির মান আমরা কেমন নির্ণয় করতে পারি? G = দেখো এফ আর কি আর গুণ করলে F r², এবার সে জি এর সাথে mm গুণ আছে নিচে m × m, তাই না? এফ এর মান কি এককের কথা বলছে না? এফ এর একক কি নিউটন, আর কি একটা লেন্থ, তারপরে l², নিচে কি m এর একক কি, m এর একক কি কেজি, ও সরি উপরে এককের কথা বলছে, আমি মাত্রা লিখে ফেলছি। তাহলে এটা কি হবে, এল কে একটা দৈর্ঘ্য, তাহলে একক কি মিটার², নিচে কেজি, আর নিচে আরেকটা কি কেজি, দুটা কেজি, তাহলে কেজি। তাহলে এখানে দেখো নিউটন মিটার² কেজি ইনভার্স 2, নিউটন মিটার², এটা কি দেখো এখানে কি আসে নিউটন মিটার², তারপরে কেজি উপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার উপরে গেলে কি ইনভার্স 2, তাহলে অ্যান্সার হবে খ নম্বরটা। তাহলে দেখো অভিকর্ষ ত্বরণ জি এর সর্বোচ্চ মান কোথায় সবচেয়ে বেশি, কিছুক্ষণ আগে কিন্তু আমরা ব্যাখ্যা করছি। আগের এমসিকিউ আমরা যদি ফিরে যাই, এখানে দেখো কোথায় বেশি, আমি এখন নিজের চিত্র সহকারে ব্যাখ্যা করলাম। কোথায় জি এর মান সবচেয়ে বেশি হবে? জি ম্যাক্স হতে গেলে কি হবে, আমরা এখানে কি জানলাম, জি = কি Gm/r², না? ম্যাক্স হতে গেলে কি লাগবে, আর কি হতে হবে মিনিমাম হতে হবে। আর যদি মিনিমাম হয় তাহলে জি কি হবে ম্যাক্স হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। মিনিমাম কোথায়, এখানে মেরুতে মিনিমাম, তাহলে ওখানে অ্যান্সার কোথায় হবে মেরুতে হবে। তাহলে দেখো অ্যান্সার কোথায় আসে, কই গেল আমাদের কোশ্চেন, কত নম্বর ছিল, এই যে ছিল এখানে, জি এর মান সর্বোচ্চ কোথায় হবে, তাহলে কোথায় হবে মেরু অঞ্চলে। বুঝতে পারছো সবাই? অবশ্যই বুঝতে পারছো। পরবর্তীতে দেখো কোশ্চেন, মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত? জি এর মান এটা তো সবাই তোমাদের মুখস্থ, তবে জাস্ট এককটা খেয়াল রাখবা, 6.67 × 10⁻11 নিউটন মিটার² কেজি ইনভার্স 2। এই যে ইনভার্স 2 এই একক কিন্তু আমরা এখনই কেমনে জি এর একক আসতে দেখে আসলাম, তার মানে কোনটা হবে খ নম্বর আমাদের অ্যান্সার। আর অন্যগুলো একক দেখো মান কিন্তু সেমে দেওয়া আছে, মোটামুটি সব মান সেম দেওয়া আছে, জাস্ট একক উল্ট করে দিছে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ নম্বর। জি এর মাত্রা কোনটি? এখন বলছে মাত্রা, তখন কি ছিল একক। তাহলে মাত্রা যদি বার করতে যাই, আমরা কিছুক্ষণ আগে দেখো এই জায়গা থেকে কি করলাম,
জি সমান সমান কি লিখলাম, এফ আর স্কোয়ার বাই কি এম এম, তাই না? এখানে এফ আর স্কোয়ার বাই এম এম। চলো আমরা ওখানে আবার যে লিখি, সমস্যা নেই। কই গেল, জি সমান সমান আমরা কি পাইলাম এখানে, এফ আর স্কোয়ার বাই এম ইন্টু এম। তাহলে দেখো এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা জানো না তোমরা, এম এল টি ইনভার্স 2। কিছুক্ষণ আগে একটা এমসিকিউ সলভ করে দিয়ে আসছি। তাহলে আর কি লেন্থ, তাহলে লেন্থের উপর স্কোয়ার, তাহলে এম এম কি বড় হাতের এম, এম এর মাত্রা কি এম, তাহলে এম দুটো এম আছে স্কোয়ার। তাহলে দেখো উপরে যা কি হবে, নিচে দুটো উপরে কি একটা, তাহলে এম ইনভার্স 1, এম ইনভার্স 1, তাহলে এল কিউব টি ইনভার্স কি 2। তাহলে দেখো তো এটা কই আছে, এম ইনভার্স 1 এল কিউব টি ইনভার্স 2, এই যে আমাদের 1 নম্বরে আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, 1 নম্বরটা। তাহলে জি এর রাশিমালা কোনটি, দেখো জি এর রাশিমালা তো কিছুক্ষণ আগে আমরা লিখলাম, জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, তাই না? তাহলে কোনটা আছে, খ নম্বর। আশা করি তোমরা এটা পারছো নিচরাই। তাহলে দেখো আরেকটা কোশ্চেন নিয়ে আসলাম, পৃথিবীর ভর 5.98 গুণ 10⁻²৪, এটা তো জানাই আছে, শিখ ধরি আমরা। তো যাই হোক, এবং ব্যাসার্ধ এত হলে ভূপৃষ্ঠ হতে এত মিটার উপরে মহাকর্ষজনিত ত্বরণ কত, ত্বরণ করছে না, জি যেহেতু উপরে, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার দেবো। এখানে দেখো সব কিছু মান দেওয়াই আছে। জির মান তোমরা জানো 6.67 গুণ 10⁻11, জির মান জানো, এম এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এইচ এর মান কি দেওয়া আছে না, হ্যাঁ এইচ এর মান দেওয়া আছে। সব কিছু বসাবা, জির একটা মান আসবে, বুঝছো, যেটা আসবে ওটাই, জাস্ট ক্যালকুলেটর বসাবা অ্যান্সার চলে আসবে। এটা তোমাদের ক্যালকুলেশনটা হোমওয়ার্ক থাকলো। তার পরবর্তীতে দেখো, রশির সাহায্যে 3 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার/সেকেন্ড ত্বরণে উপরের দিকে টানা হচ্ছে, রশির টান কত? তাই বলছে কি, রশির সাহায্যে, একটা রশির সাহায্যে 3 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার/সেকেন্ড ত্বরণে, একটা রশির সাহায্যে 3 কেজি একটি বস্তুকে 1 মিটার ত্বরণে উপরের দিকে টানা হচ্ছে, 1 মিটার/সেকেন্ড উপরের দিকে টানা হচ্ছে, রশির টান কত? টান বলছে, তাহলে টান বার করতে বলছে। উপরের দিকে টানতেছে, নিচের দিকে কি জি কাজ করতেছে। টি আমরা কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু এম জি প্লাস এইচ। উপরের দিকে যেহেতু টানতেছে, তাহলে ওই টানটাকে নিচের দিকেও শেষ করে দিতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এম জি প্লাস এ, বুঝছো, টি ইজ ইকুয়াল টু এম জি প্লাস এ, কারণ টান নিচের দিকে, এম নিচের দিকে টানতেছে, জি নিচের দিকে, আর এ উপরের দিকে যাচ্ছে, তাহলে ওটা নাকচ করে দেওয়ার জন্য নিচেও লাগবে। তাহলে নিচে কি লেখা লাগবে, একটা এ, উপরের দিকে যে কাজ করতেছে ওটা নিচের দিকে, তার প্রতিক্রিয়া হিসেবে নিচের দিকে নামবে। তাহলে আমরা কি লিখতে পারি, এম এর মান 3 গুণ 9.8 প্লাস এর মান কি 1, অ্যান্সার কত আসে আমাদের 32.4। তাহলে অ্যান্সার কি ঘ নম্বর। তার পরবর্তীতে দেখো আমরা যাই 27 নম্বর, নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষজ বল ক্রিয়া করে? অভিকর্ষজ বল কোন কোন বস্তুর উপর ক্রিয়া করে? চন্দ্র সূর্য না, পৃথিবী ও বই, বুধ ও শুক্র, চেয়ার ও টেবিল। অভিকর্ষ বল কি পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার কোনো বস্তুর মধ্যে কি ক্রিয়া করে? তাহলে পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়া করে, তাহলে অবশ্যই আমাদের কি হতে পারে বলো, এখানে কি বুধ শুক্র হবে? হবে না। চন্দ্র সূর্য হবে না, এটা তো মহাকাশের বস্তু। পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার কোনো বস্তুর মধ্যে যে বল কাজ করে সেটাকে কি বলে আমাদের অভিকর্ষ বল, বুঝছো। আর পৃথিবীর দুটো বস্তুর মধ্যে যে বল কাজ করে সেটা কি মহাকর্ষ বল। তাহলে এটার ভিতর কাজ করে কি মহাকর্ষ বল, মহা, আর অভিকর্ষ বল কাজ করে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যে কোনো বস্তু। তাহলে পৃথিবী আর পৃথিবীর যে কোনো বস্তু কোনটা, পৃথিবী এবং বই। তাহলে অ্যান্সার কি খ নম্বর। তারপর দেখো নিচের কোনটির গতি ঘর্ষণ বেশি হবে? ঘর্ষণ বেশি হবে কোনটার গতি ঘর্ষণ? ঘর্ষণ কার বেশি হয়? যেটার ভর বেশি, যে বস্তুর ভর বেশি তার ঘর্ষণ কি হবে বেশি হবে। রাস্তা দিয়ে একটা যে ভারী, যে গাড়ির ভর বেশি হয়ে যাবে, সেই গাড়িটা কি রাস্তার সাথে ঘর্ষণ বেশি করবে, তাই না? তাহলে গতি ঘর্ষণ বেশি হবে কোনটার, যেটার ভর বেশি। তাহলে ভর কোনটার বেশি, ট্রাকের বেশি, মোটরসাইকেল, বাইসাইকেল, প্রাইভেট কার, কোনটার বেশি? অবভিয়াসলি তোমাদের কমন সেন্স দিয়ে কাজে লাগালে এটার কোনোটা ভর বেশি না, সবচেয়ে ভর বেশি কি ট্রাকের। তাহলে গতি ঘর্ষণ কার বেশি হবে, ট্রাকের বেশি হবে। তাহলে দেখো আবার একটা কোশ্চেন, 10 কেজি ভরের একটি বস্তু টেবিলের উপর আছে, টেবিলের ঊর্ধ্বমুখী বল কত?
পারবে না এটা সবাই? সবাই সমাধান করো দেখি, আমি তোমাদের 2 সেকেন্ড সময় দিলাম। এখানে টেবিল আছে, এই টেবিলের উপর একটা 10 কেজি ভারে বস্তু আছে, 10, তাই না? এভাবে একটি বস্তু টেবিলের উপর আছে, টেবিলের উপর ঊর্ধ্বমুখী বল কত? আমরা নিউটনের থার্ড ল সম্পর্কে জানি না। বস্তুটা কিন্তু টেবিলের উপর একটা বল প্রয়োগ করতেছে, যে বল প্রয়োগ করতেছে সেই বল কি উপরের দিকে বস্তুকে কি টেবিলের উপর যে বল প্রয়োগ করতেছে টেবিলও কি ওই বল উপরের দিকে দিচ্ছে। তাহলে টেবিলের ঊর্ধ্বমুখী বল কি? এটা নিচের দিকে যে বল প্রয়োগ করতেছে সেটাই, তাহলে mg। এই বল টেবিল কি উপরের দিকে দিচ্ছে, সেই জন্য বস্তুটা ওর উপর আছে আর কি। তাহলে mg কি 10 গুণ 9.8 কত হবে? 10 গুণ 9.8 98 নিউটন। বুঝতে পারছো সবাই? 98 নিউটন কেমনে আসলো? তারপর দেখো একটি মেঝের, আমরা লাস্ট টাইম থেকেও চলে আসছি দেখতে দেখতে। একটি মেঝের উপর একটি কাঠের টুকরোর গতি ঘর্ষণ সহগ মিউ এর মান এত। যদি কাঠের টুকরোর ভর 10 কেজি হয় তবে একে গতিশীল করতে কত বল লাগবে? গতিশীল করতে বল লাগবে। তার মানে দেখো একটা বস্তু এখানে আছে, একটি মেঝের উপর একটি কাঠের টুকরো গতি ঘর্ষণ সহগ এত। তারপর একটা বস্তু আছে, টুকরোর ভর এত, এটা ভর দেওয়া আছে কত? 10 কেজি। তবে একে গতিশীল করতে কত বল দেওয়া লাগবে? বস্তু একটা যে আছে, মনে করো আমার এটা হচ্ছে হলো হোয়াইট বোর্ডের উপর ক্যালকুলেটরটা আছে, এক গতিশীল করতে আমার কি উপর দিকে একটা কি বল দিতে হবে না? অবশ্যই বল দিতে হবে। যদি বল দিতে হবে, বল আগে না দেওয়া পর্যন্ত কি ওটা মনে করো স্থির ছিল, বল দিয়ে উপরে তুলতে হবে। তাহলে তুমি এখানে একটা বল দিবা এফ। কিন্তু ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? বলের বিপরীত দিকে মিউ। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? নিচের দিকে। গতির বল যে দিকে কাজ করবে তার বিপরীত দিকে কি কাজ করবে? ঘর্ষণ বল। তাহলে কোনো মতে একে যদি তুমি গতিশীল করতে চাও তাহলে মিনিমাম এই বল দেওয়া লাগবে, ঘর্ষণ বলটা দেওয়া লাগবে। ঘর্ষণ বল কোন দিকে? এফ কে। আর এটা তো ঘর্ষণ বল যে এফ কে তুমি দিবা, মিনিমাম এই বল দিলে বস্তুটা গতিশীল হওয়া শুরু করবে। মিনিমাম এই বল দিতে হবে, এর চেয়ে বেশি বল দিলে বস্তুটা কি গতিশীল হতেই থাকবে। তাহলে মিনিমাম যদি তুমি গতিশীল করতে চাও কাঠের টুকরাকে, মিনিমাম কি তোমার এই বল দেওয়া লাগবে, ঘর্ষণ বল দেওয়া লাগবে, তাই না? তাহলে এটা যদি দিতে চাও তাহলে এফ কে সমান সমান আমরা কি জানি? মিউ ইন্টু আর। আর কি? আর প্রতিক্রিয়া বল। এই বস্তুটা তো ঘর্ষণ এর উপর আছে, মেঝে আছে, এটার উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, যেটা কিসের সমান? নিচে এমজি এর সমান। আর এই যে করবে তাহলে এমজি, বুঝছো? তাহলে মিউ আমরা কি লিখতে পারি? মিউ এমজি। তাহলে এফ, তাহলে মিউ এমজি যদি হয় প্রত্যেকটার মান দেওয়া আছে, দেখো তুমি এখন বসাও। মিউ এর মান কত দেওয়া আছে? 0.01। এম এর মান কত দেওয়া আছে? 10। জির মান তো সবাই জানো 9.8। তাহলে দেখো অ্যান্সার কত আসে? 0.98 নিউটন। তার মানে কি বলছে? একে গতিশীল করতে কত বল লাগবে? তাহলে গতিশীল করতে মিনিমাম এত বল লাগবে, বুঝছো? তুমি তো এখন অনেক বল দিতে পারবা, তুমি যদি অনেক বল দাও, এটাও দিলেও গতিশীল হবে, এটা দিলেও গতিশীল হবে, এটা দিলেও গতিশীল হবে। কিন্তু কথা হচ্ছে তোমাকে যেহেতু এখানে বলছে, তার মানে গতিশীল করতে কত বল লাগবে, মিনিমাম যেটা লাগবে ওটা বের করতে হবে। তার মানে আমাদের মিনিমাম কোনটা লাগবে? 0.98 নিউটন। বুঝতে পারছো সবাই? আশা করি তোমাদের 30টি এমসিকিউ আমি সুন্দরভাবে শেষ করতে পারলাম। তোমরা এই অধ্যায় থেকে 30টি এমসিকিউ আশা করি আমার সাথে শেষ করেছো। দেখলা এই অধ্যায় থেকে কীরকম এমসিকিউ আসে, তোমাদের একটা প্রপার ধারণা হয়ে গেল। তোমরা এই ক্লাসটি যারা করেছো, আশা করা যায় এই অধ্যায় থেকে তোমাদের আর এমসিকিউ সমস্যা হওয়ার কথা না। তোমরা প্র্যাকটিস করার জন্য তোমাদের বই থেকে আরও বিভিন্ন এমসিকিউ সমাধান করতে পারো। আর এই অধ্যায় থেকে যেহেতু তুমি এই 30টার মধ্যে মিনিমাম 25টার উপর যদি পেয়ে থাকো, তাহলে তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি ইনশাল্লাহ অনেক ভালো করবা। তাহলে আজকে থেকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।